আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 192-এর পিরামিড থেকে দেখে নেব। আগের দিন দেখো আমরা ফাঁপা চোঙের উদাহরণ, তল সংখ্যা, তলের ধরন এত দূর পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা পিরামিড থেকে দেখে নেব। কি বলেছে? এবার আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি। ঠিক আছে, দেখো এখানে পাশে একটা ছবি দেওয়া আছে। মিশরের যে পিরামিড দেখি তাদের আঁকার চেষ্টা করি। পিরামিড অনেকটা এই ধরনের হয়, ঠিক আছে, সেজন্য দেখো ছবিটা আঁকার চেষ্টা করেছে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে নিচে দেখো এরকম চারকোনা চতুর্ভুজ আছে, আর পাশে দেখো এই রকম আকৃতির মানে ত্রিভুজ আকৃতির কয়েকটা পার্শ্বতল আছে। বলেছে যে পাশের ছবিতে দেখি ভূমি বা তলদেশ কেমন, চতুর্ভুজ না ত্রিভুজ, কোনটি ঠিক তা দাগ দিই। দেখো এই পিরামিডটার আমরা দেখতে পাচ্ছি ভূমি বা তলদেশ। দেখো কেমন, এটা চারটে ভুজ আছে মানে চারটে বাহু, একটা দুটো তিনটে চারটে। তার মানে এই যে পাশের ছবিটা, এই পিরামিডের ছবিতে এখানে ভূমি বা তলদেশ হচ্ছে চতুর্ভুজ, দাগ দিয়ে দিলাম। ড্যাশটি পার্শ্বতল। দেখো পার্শ্বতল কোনটা, একটা দুটো তিনটে, আর পেছনে দেখো এটা হচ্ছে আরেকটা তল। তার মানে চারটি পার্শ্বতল আছে। ঠিক আছে, পার্শ্বতলগুলির আকার দেখো, পার্শ্বতলগুলি কেমন দেখতে বলো তো? ত্রিভুজ আকার, মানে ত্রিভুজের মতো দেখতে, ত্রিভুজাকার। ঠিক আছে, মানে ত্রিভুজের আকারের পার্শ্বতলগুলো। দেখো প্রত্যেকটার হচ্ছে তিনটে করে বাহু, তার মানে ত্রিভুজের আকারের এগুলো, মানে ত্রিভুজাকার। পার্শ্বতলগুলির অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটি ড্যাশে মিশেছে। দেখো পার্শ্বতলগুলি অগ্রভাগ কি মিশেছে, কোথায় মিশেছে? এখানে একটি বিন্দুতে মিশেছে। এটা কি হবে? বিন্দুতে মিশেছে, মানে অগ্রভাগ আগাগুলো ক্রমশ সরু হচ্ছে, সরু হতে হতে তারা একটি বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল কতগুলো? দেখো মোট তল দেখছি আমরা একটা পেয়েছি ভূমি, আর দেখো পার্শ্বতল পেয়েছিলাম চারটে, একটা দুটো তিনটে, আর পেছনে হচ্ছে একটা। আর দেখো ভূমিটাকে ধরে মোট তল পাচ্ছ পাঁচটি। ঠিক আছে, কি বলেছে দেখো, তবে পিরামিডের তলদেশ ত্রিভুজাকার অথবা বহুভুজাকার হতে পারে। দেখো এখানে আমরা কি পেলাম? একটি পিরামিড পেলাম যেটার তলদেশ হচ্ছে চতুর্ভুজের মতো, কিন্তু পিরামিডের বলেছে যে তলদেশ ত্রিভুজাকারও হতে পারে আবার বহুভুজাকারও হতে পারে, মানে বহুভুজ। ঠিক আছে, তিনটের উদাহরণ আমরা দেখো পাচ্ছি, চারটের উদাহরণ পাচ্ছি, পাঁচটা ছটাও হতে পারে। তাই বলছে যে পিরামিডের তলদেশ ত্রিভুজাকারও হতে পারে আবার বহুভুজাকারও হতে পারে। দেখো তলদেশ যদি চতুর্ভুজাকার হয় সেটা কেমন দেখতে হয় আমরা পেলাম, আর সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারলাম যে সেটার কতগুলো তল, কতগুলো শীর্ষবিন্দু বলো বা মোট তল কতগুলো। কিন্তু দেখো যদি পিরামিডের ভূমি যদি ত্রিভুজাকার হয়, দেখো ভূমিটা কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজাকার, এই দেখো এরকম দেখতে। তবে এই পিরামিডগুলোকে আমরা কি বলবো? এই পিরামিডের একটি বিশেষ নাম আছে, এর নাম হচ্ছে চতুস্থলক। যে সমস্ত পিরামিডের ভূমি হচ্ছে ত্রিভুজাকার তাদের বলবো চতুস্থলক। চতুস্থলকের মোট তল হচ্ছে চারটি। ঠিক আছে, চতুস্থলকের দেখো মোট তল, নিচেরটা হচ্ছে একটা, এই পাশেরটা হচ্ছে আরও একটা, এই পাশেরটা আরও একটা, দেখো এই দিকেরটা হচ্ছে আরও একটা। তার মানে ভূমিটা যদি বাদ দিই পার্শ্বতল কতগুলো পাচ্ছি? একটা দুটো, ওই পাশেরটা হচ্ছে তিনটে। তার মানে চতুস্থলকের মোট তল হচ্ছে চারটে, মানে পার্শ্বতল তিনটে আর নিচের ভূমিটা ধরে হচ্ছে চারটে। তলদেশ হচ্ছে একটি, দেখো ভূমি বা তলদেশ হচ্ছে একটি আর পার্শ্বতল হচ্ছে তিনটি। সুতরাং চতুস্থলকের বলেছে যে প্রতিটি তল ড্যাশ ক্ষেত্রাকার। ঠিক আছে, মোট তল হয়ে গেল চারটি, মানে একটি ভূমি বা তলদেশ আর তিনটি হচ্ছে পার্শ্বতল, তার মানে মোট তলের সংখ্যা হচ্ছে চারটি। আর বলেছে চতুস্থলকের প্রত্যেকটি তল কেমন, দেখো ত্রিভুজের মতো দেখতে, ত্রিভুজাকার ক্ষেত্র। ঠিক আছে, ত্রিভুজাকার লিখে দেবে। দেখো প্রত্যেকটা তলই হচ্ছে ত্রিভুজের মতো, তলদেশও ত্রিভুজের মতো আবার পার্শ্বতলও হচ্ছে ত্রিভুজের মতো। ফাঁকা ঘরগুলো পূরণ করি। পিরামিডের ধরন দেখো, পিরামিডের যদি ভূমিটাও যদি ত্রিভুজাকার হয়, বলে দিয়েছে ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র, তবে তল সংখ্যা কতগুলো? দেখো এটা হচ্ছে ত্রিভুজাকার ক্ষেত্র, তল সংখ্যা কতগুলো পাচ্ছি? ভূমি ধরে হচ্ছে আরও তিনটে, মানে তল সংখ্যা চারটি। ধার সংখ্যা দেখো কতগুলো পাচ্ছি? একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। ঠিক আছে, ধার সংখ্যা ছটা, দেখো এক দুই তিন, আবার দেখো নিচে চার পাঁচ ছয়। শীর্ষবিন্দুর সংখ্যা দেখো একটা
দুটো, তিনটে, চারটে, চারটি হচ্ছে শীর্ষবিন্দু। তলের ধরন, প্রত্যেকটা তল কি, তলের ধরন হচ্ছে সমতল। ঠিক আছে। ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র, মানে যে পিরামিডের ভূমি হচ্ছে চতুর্ভুজের মতো, তার তল সংখ্যা দেখো কতগুলো পাচ্ছি, একটা পেয়েছি, দুটো, তিনটে, চারটে, আর একটা হচ্ছে পাঁচটা। তল সংখ্যা কতগুলো পেলাম, চারটে। ধার সংখ্যা দেখে নিচ্ছি, দেখো আমরা ভূমিতে তো চারটে পাচ্ছি, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, তার মানে ধার সংখ্যা পেয়ে গেলাম আটটি। শীর্ষবিন্দুর সংখ্যা দেখো, শীর্ষবিন্দু কতগুলো পাচ্ছি, এক, দুই, তিন, চার, পাঁচ, শীর্ষবিন্দু পাচ্ছি পাঁচটি। তলের ধরন, এখানেও তলটা হচ্ছে সমতল, তলের ধরন লিখে দেবে সমতল। এবার 193 পেজে চলে এসো। এই ঘনবস্তুর নাম দেখো, এই ঘনবস্তুর নাম আমরা কি জানি, এটাকে আমরা বলি আয়তঘন বা সমকোণী চৌপল। ঠিক আছে, সমকোণী চৌপল। এর মোট মানে কতগুলি তল দেখো, আমরা কি জানি, ওপরে নিচে একটা আর পার্শ্বতল হচ্ছে চারটি, মোট হচ্ছে 6টি তল। গুণে দেখিয়ে দিচ্ছি, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, আর ওপরে হচ্ছে একটা, নিচে হচ্ছে আরেকটা, মানে 6টা হয়ে গেল। পার্শ্বতল কটি, পার্শ্বতল 4টি বলে দিলাম, দুই প্রান্তে ওপরে নিচে 2টি তল। ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি, দেখো এই রকম দেখতে আরেকটা ঘনবস্তু, এটার নাম হচ্ছে প্রিজম। ঠিক আছে। দুই প্রান্তে ত্রিভুজাকার ও পার্শ্বতলগুলি আয়তকার হলে কি হয় দেখি। দুই প্রান্তে ত্রিভুজাকার, দেখো প্রান্ত দুটো কেমন, ত্রিভুজের মতো। ঠিক আছে। আর বলেছে পার্শ্বতলগুলো হচ্ছে আয়তকার, দেখো পার্শ্বতলগুলো হচ্ছে আয়তকার, দেখো এটা একটা আয়তকার না আয়তক্ষেত্র, এটা দেখো একটা আয়তক্ষেত্র, এটা দেখো একটা আয়তক্ষেত্র। ঠিক আছে। যেমন দেখো আমি তোমাদের আরেকবার এঁকে দেখাচ্ছি, দুই প্রান্ত দেখো, দুই প্রান্ত হচ্ছে ত্রিভুজাকার। ঠিক আছে। দেখো এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এরপরে আমি দেখো পার্শ্বতলগুলো দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে একটা পার্শ্বতল, এই জায়গাটা আমি নোংরা করতে চাইনি, তাই দেখো আমি পাশে দেখাচ্ছি, দেখো আয়তক্ষেত্রের মতো, তাই তো। দেখো এই দিকটা হচ্ছে আরেকটা আয়তক্ষেত্রের মতো, এটা হচ্ছে আরেকটা পার্শ্বতল। ঠিক আছে। এরপরে দেখো এটা হচ্ছে আরেকটা পার্শ্বতল, তার মানে কটা পার্শ্বতল পেলাম আমরা, 3টে পার্শ্বতল পেলাম। আর হচ্ছে প্রান্তে হচ্ছে 2টো তল। ঠিক আছে। মানে দুই প্রান্তে ত্রিভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তকার যদি হয়, তবে সেই রকমের ঘনবস্তুকে আমরা প্রিজম বলবো। এই আকৃতির কাচের ফলক দেখেছি, বলছে যে দেখেছি এর পার্শ্বতল হচ্ছে 3টে, যেটা বললাম, দেখো আয়তকার 3টে পার্শ্বতল আর দুই প্রান্তে 2টি তল। এই প্রিজমের মোট কতগুলো তল, 3 আর যোগ 2 হচ্ছে 5টি তল। প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তকার হলে কি হয় দেখি। দুই প্রান্ত বহুভুজাকার, দেখো এটা হচ্ছে একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, বহুভুজ, দেখো কতগুলো ভুজ আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে ভুজ হচ্ছে 6টা। এখানেও দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মানে 6টা করে হচ্ছে ভুজ। ঠিক আছে। মানে প্রিজমের দুই প্রান্ত হচ্ছে বহুভুজাকার, মানে এখানে ষড়ভুজ আছে। আর পার্শ্বতলগুলো যদি আয়তকার হয়, দেখো পার্শ্বতলগুলো আয়তকার, দেখো এটা একটা আয়তক্ষেত্রের মতো, এই তলটা দেখো আয়তক্ষেত্রের মতো, দেখো এই দিকের এই তলটা আয়তক্ষেত্র, দেখো ওই প্রান্তে এই তলটা আয়তক্ষেত্র, প্রত্যেকটা তল কি আয়তক্ষেত্রকার, মানে দুই প্রান্ত হচ্ছে বহুভুজাকার আর পার্শ্বতলগুলো যদি আয়তকার হয়, তবে দেখছি যে দুই প্রান্তে 2টি তল আর পার্শ্বতল কতগুলো, দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, পার্শ্বতল হচ্ছে 6টা, তার মানে মোট তল কতগুলো, মোট তল হচ্ছে 8টি। সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু দেখি। সুষম মানে হচ্ছে যাকে ভাগ করলে দুটো আমরা সমান দিক পাবো, মানে দুটো বস্তু হচ্ছে সমান। আর অসম মানে হচ্ছে এবড়ো খেবড়ো, যেমন ইট, ইটটা হচ্ছে সুষম, মানে একটা ইটকে তুমি মানে দুটো ভাগে ভাগ করলে তুমি দেখতে পারবে মানে দুটো সমান ভাগে ভাগ করতে পারবে। বল বলো, আইসক্রিম বলো, বই বলো, কৌটো, ফাঁপা নল ইত্যাদি হচ্ছে সুষম আকৃতির ঘনবস্তু। কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো, মানে পাথরের টুকরোকে তুমি সমান দুটো ভাগে ভাগ করতে পারবে না, সেগুলো হচ্ছে মানে এবড়ো খেবড়ো টাইপের, অসমান টাইপের। মেঘ, আর তোমরা কি লিখতে পারো, গ্লাস, বাড়ি, এগুলো কি অসম আকৃতির ঘনবস্তু। ঠিক আছে। এরপরে দেখো দিয়েছে সঠিক উত্তর খুঁজে লিখি। ঘনক একটি বিশেষ ধরনের কি হবে বলো তো, ঘনক দেখতে কেমন হয়, বেলন, শঙ্কু, আয়তঘনক, গোলক। ঘনক হচ্ছে একটি বিশেষ ধরনের
আয়তঘন, কারণ হচ্ছে আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, কিন্তু ঘনকের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, দৈর্ঘ্যও যা প্রস্থও তা উচ্চতাও তাই। মানে আয়তঘনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা, কিন্তু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই। তাই ঘনক হচ্ছে একটি বিশেষ ধরনের আয়তঘন। টোপরের আকৃতি পিরামিড, শঙ্কু, প্রিজম, গোলকের মতো। আমরা জানি যে টোপর কেমন দেখতে হয়, এমনি দেখতে হয়। এটা হচ্ছে শঙ্কু আকৃতির, মানে শঙ্কুর মতো। ঘনবস্তুর মাত্রা কতগুলো? ঘনবস্তুর মাত্রা কি জানি, 3টি, কারণ এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই আছে। একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল, বাক্স, মার্বেল। এটা হবে বাক্স। একটি থামের আকৃতি, দেখো থাম কেমন হয়, এরকম টাইপের, তার মানে এটা কেমন, বেলন বা চোঙ আকৃতির। দেখো এখানে চোঙ আছে, তার মানে একটি থামের আকৃতি হচ্ছে চোঙ। এখানে দেওয়া ছিল ঘনক, শঙ্কু, চোঙ আর গোলক, এখানে চোঙ হবে। লুডোর ছক্কার আকৃতি ঘনক, শঙ্কু, গোলক না চোঙ? আমরা জানি ঘনক। আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম, পিরামিড, চোঙ, শঙ্কু। দেখো চোঙ শঙ্কু তো হবেই না, কিন্তু প্রিজম আর পিরামিডের মধ্যে আমরা কি জেনেছিলাম যে পিরামিডের ক্ষেত্রে পার্শ্বতলগুলো কেমন দেখতে হয়, ত্রিভুজের মতো, কিন্তু প্রিজম যখন তার দুই প্রান্তটা বহুভুজাকার হয় তখন মানে পার্শ্বতলগুলো অনেকটা আয়তক্ষেত্রের মতো হয়। তাই আয়তঘনেরও কি হয়, পার্শ্বের তলগুলো আয়তক্ষেত্রাকার হয়, সেটার সাথে তুলনা করে বলা হয়েছে যে আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম। ঠিক আছে। শঙ্কুর তলদেশ কেমন হয়? দেখো শঙ্কু কি এরকম দেখতে। শঙ্কুর তলদেশ হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্র, বর্গাকার আর আয়তক্ষেত্রাকার। এটা আমরা দেখেই বুঝতে পারছি হচ্ছে এটা বৃত্তাকার ক্ষেত্র। চোঙের বক্রতল কটি? দেখো এটা হচ্ছে চোঙ, তাই তো। চোঙের দেখো দুটি হচ্ছে, এই দুটো হচ্ছে সমতল আর এটা হচ্ছে বক্রতল। চোঙের হচ্ছে একটি বক্রতল। পরের পেজে চলে এসো, পেজ নাম্বার 194-তে। এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আসে। গ্লাস, দেখো গ্লাস অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি, তাই তো। চোঙ দেখো আমরা জানি এরকম দেখতে হয়, অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি। বাটি, দেখো বাটি আমরা কেমন জানি, অর্ধ গোলক আকৃতির, তাই তো, অর্ধ গোলক আকৃতির। এটা হচ্ছে ধানের মড়াই, এর উপরিভাগটা কেমন, শঙ্কু আকৃতির, তাই তো। আবার নিচের অংশটা দেখো বেলন বা চোঙ আকৃতির বলতে পারো, আর নিচের অংশটা চোঙ আকৃতির। মুখ খোলা টিন, দেখো মুখ খোলা টিন কেমন হবে, আয়তঘন আকৃতির। ঠিক আছে। বোতলের আকৃতি কেমন, চোঙের মতো। ঠিক আছে। ফাঁকা ঘরগুলো পূরণ করি। আয়তঘন হচ্ছে, আয়তঘনের প্রতিটি তল কেমন, আমরা জানি আয়তঘনের প্রত্যেকটা তল হচ্ছে সমতল, তাই তো, সমান। আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে নত থাকে, 90 ডিগ্রি কোণ করে নত থাকে। ঘনকের প্রতিটি তল এটাও হচ্ছে সমতল। এটা আগেই তোমাদের বোঝানো। ঘনকের দুটি উদাহরণ দাও। লুডোর ছক্কা, এটা তো আমরা সবাই জানি। আরেকটা দেখো বাক্স, মানে চৌকো বাক্স। বাক্সটা যদি দেখো এরকম হয়, এটা হচ্ছে চৌকো বাক্স। আয়তকার বাক্স এরকম হয়, এটা বাক্স লিখতে পারো বা চৌকো বাক্সও লিখতে পারো। গোলকের কটি ড্যাশ তল থাকে? গোলকের একটি বক্র তল থাকে। ঠিক আছে। দেখো এটা হচ্ছে গোলক, গোলকের একটি তল, সেটা হচ্ছে বক্রতল। প্রিজমের পার্শ্বতলগুলি ড্যাশ বা ড্যাশ। প্রিজমের পার্শ্বতলগুলো কেমন হয়? দেখো প্রিজমের পার্শ্বতলগুলো হচ্ছে আয়তকার, তাই তো, আয়তক্ষেত্রের মতো হয়। এখানে কি লিখবে, আয়তকার। ঠিক আছে। তারপরে দিয়েছে পিরামিডের পার্শ্বতলগুলি কী হয়, সর্বদা ত্রিভুজাকার হবে। ঠিক আছে। গ্লাস একটি অসম ঘনবস্তু। দেখো গ্লাস দেখতে এরকম হয়, তাই তো। দেখো দুভাগে ভাগ করলে ওপরটা একরকম, নিচটা একরকম, এটা হচ্ছে অসম ঘনবস্তু। মার্বেল একটি সুষম, মার্বেল দেখো এরকম দেখতে হয়, মানে যেটা দিয়ে খেলো। গোলকের ড্যাশ মাত্রা আছে? গোলকের 3টি মাত্রা আছে। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই। আর দেখো দুয়ে কী দিয়েছে, আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি। ঘনবস্তু কাকে বলে, মানে যে সমস্ত বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলা হয়।
দেখো এখানে লিখে দিয়েছি যে সমস্ত বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তার সাথে এখানে লিখতে পারো যে যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাদের ঘনবস্তু বলে। যেমন হচ্ছে বাটি, গ্লাস। আর দেখো আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখেছি চেয়ার, টেবিল, বই, খাতা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।